এক্স্যাক্টলি কি বলেছেন একবার শুনবো। 555 কিলোমিটার এমন এলাকা রয়েছে যেখানে রাজ্য সরকার চাইলে বিএসএফকে জমি দিতে পারত, কিন্তু বিগত রাজ্য সরকার রাজনৈতিক কারণে, ভোট ব্যাংকের জন্য এবং তাদের যে হাই অ্যাচিভমেন্ট তুষ্টিকরণ তোষণের এজেন্ডা ছিল, সেই কারণে তারা হয়তো দেয়। এবং ঠিক সেই জায়গা থেকে আরেকটা জিনিস কাল হতে চলেছে। কালকে অনেকগুলো জিনিস আছে, মানে যারা জ্যোতিদের মতন বা অরিজিৎ দাদের মতন আইনজীবীরাও একটা ডায়েরি মেনটেন করেন, কবে কি হিয়ারিং আছে, কবে কোন মামলা আছে। একটা খুব গুরুত্বপূর্ণ মামলাও রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষ, তিনিও ভয় পাচ্ছেন অ্যারেস্ট হয়ে যাওয়ার। তার একটা অ্যান্টিসিপেটরি বেলে জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে একটি মামলা রয়েছে। কাল আরেকটা ঘটনা ঐতিহাসিকভাবে বাংলায় ঘটতে চলেছে, ফলতার উপনির্বাচন ছাড়া। কাল থেকে রাজ্য পুলিশ চিরুনি তল্লাশি মুহূর্তে নেব। বাংলাদেশে অনুপ্রবেশকারী ঠেকানো শুরু হতে চলেছে কাল থেকে। রাজ্য পুলিশ যে কাজটা 15 বছরে করতে পারেনি, শুভেন্দু অধিকারী পুলিশ মন্ত্রী হওয়ার 9 দিনের মাথায় এবার আইন মেনে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ ডিটেক্ট করা শুরু করবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। আগে মমতা বন্দ্যোপাধ্যায় হাত পা বেঁধে রেখে দিয়েছিলেন পুলিশ কর্মীদের। নির্দিষ্টভাবে বলা ছিল কোনো অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের পেলেও তাদেরকে ধরা যাবে না, তাদেরকে ইন্টারোগেট করা যাবে না, তাদেরকে ছেড়ে দিয়ে আসতে হবে। কাল থেকে শুরু আইডেন্টিফাই করা, ডিটেক্ট করা এবং তাদেরকে রিপোর্ট করার জন্য বিএসএফকে নির্দেশ এবং অনুরোধ করা। কি বলেছেন শুভেন্দু অধিকারী একবার শুনবো। আমাদের ভারত সরকারের পক্ষ থেকে 14/5/2025 যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করার জন্য একটি নির্দেশিকা এবং তার সঙ্গে একটি আপনার অবৈধ অনুপ্রবেশকারীদেরকে হ্যান্ডওভারের আইন ভারত সরকারের পক্ষে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতাপ সিং রাওয়াত পাঠিয়েছিলেন। ডেটটা আবার বলি, 14/5/2025, অর্থাৎ কার্যত 1 বছরেরও বেশি আগে। পশ্চিমবঙ্গের আগের সরকার তারা একদিকে শরণার্থীদের সিএএ দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করেছে, অন্যদিকে এই গুরুত্বপূর্ণ সুযোগ বা আইন ভারত সরকার যেটা দিয়েছিলেন তাকে কাজে লাগেননি। আজ থেকে আমরা এই আইন কার্যকর করলাম। এর ফলে সিএএ এর অন্তর্ভুক্ত যারা, অর্থাৎ সিএএতে বলা আছে 7টা কমিউনিটি বা ধর্ম পালন করা লোকেরা, তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় আসবেন এবং তাদেরকে যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে। এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আসতে আমার সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন নিঝুম মজুমদার। নিঝুম মজুমদার গ্লোবালি পলিটিক্যাল কমেন্টেটর এবং বাংলাদেশে জন্ম হলেও নিঝুম মজুমদার এই মুহূর্তে বাংলাদেশে তিনি ফিরতে পারেননি। তিনি সবচেয়ে বড় ভিকটিম বোধহয় এই জেহাদ এবং ডিপ স্টেটের যে কনস্পিরেসি বাংলাদেশে চলছে। কানাডাবাসী, আমেরিকাবাসী নিঝুম মজুমদার এই মুহূর্তে কলকাতায় রয়েছেন। এবং নিঝুমদা, আপনার সামনেই আমি এটা বলতে চাইছি দুটো জিনিস। এক হচ্ছে, যেহেতু আমাদের দেশের মাননীয় বিধায়করাও বসে রয়েছেন এবং আপনি গ্লোবালি
বিভিন্ন বিষয় নিয়ে জিওপলিটিক্যাল আলোচনা করেন। আমি অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে আপনার সাথে কোনো আলোচনা করছি না, বা আমি চাইছিও না আপনি বলুন। এটা আমি ভারতবর্ষের বিধায়ক যারা রয়েছেন তাদের সাথে আলোচনা করব। 2, আপনি নিজে জন্মসূত্রে বাংলাদেশী, আপনি পাসপোর্ট ভিসা সহ এই বাংলাতে বারবার এসেছেন, বিভিন্ন কাজে এসেছেন, কিন্তু নিজুমদা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এই অপারেশনটা শুরু করতে হয়েছে এবং এটা জারি থাকবে। কারণ আপনি নিজে 2024-এর 5ই আগস্ট থেকে প্রথম থেকে আমাকে বলেছিলেন যে ময়ূক তোমরা ঠিক লাইন নিচ্ছ, এটা ডিপ স্টেটের কনস্পিরেসি এবং এটার টার্গেট বাংলাদেশ নয়, এটার টার্গেট তোমরা। চিকেন স্নেক আলাদা করার ডিপ প্ল্যান আমি জানি না তোমাদের দেশের রাজ্য সরকারে যারা রয়েছে তারা কেন বুঝতে পারছে না। আজকেও কি আপনি এটাই বলবেন? অনেক অনেক ধন্যবাদ ময়ূকদা আপনাকে। আমি আগেও বলেছি, এখনো বলছি। আমি জাস্ট কয়েকটা উদাহরণ আপনাকে যদি দেখাই, সেটা হচ্ছে যে আপনি যদি গত 5 বছরে কিংবা যদি 2013 সালে যখন বাংলাদেশের গণজাগরণ মঞ্চ হলো, আমরা দেখেছি যে ব্লগারদেরকে খুন করেছে বাংলাদেশে, কিন্তু তাদের স্থান শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গেছে কলকাতাতে, পশ্চিমবঙ্গে। আমরা দেখেছি যে বঙ্গবন্ধুর খুনিরা এখানে তারা খুবই ভালোভাবে বেঁচে ভর্তি ছিল। কিন্তু এটা তো ভারতবাসীর কখনো অকল্পনীয় ব্যাপার ছিল যে বাংলাদেশের একটা সন্ত্রাসী যে ধর্মকে ব্যবহার করে মানুষ জবাই করছে, খুন করছে, তার জন্য একটা সেফ হেভেন হয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গ। এটা শুধু আমাকে বাংলাদেশি হিসেবে আমি বলবো না, একটা গ্লোবাল সিটিজেন হিসেবেও যদি আমি চিন্তা করি, এটা তো একটা অকল্পনীয় ব্যাপার। পৃথিবীর সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক একটা রাষ্ট্রে এটা 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 ঠিক কেন হয়েছে, কিভাবে হয়েছে? এটা তো কোনো সুস্থ মানুষ চাইতে পারে না। এখানে জামাত ইসলামের লোকেরা বাংলাদেশে কলকাতাকে টার্গেট করছে, এটা কি রিয়েল? এখানে একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে যে আমি এখানকার ইন্টারনাল রাজনীতি নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু আশ্চর্যজনক লক্ষ্য করলাম। আমি একটা জিনিস শেয়ার করতে চাই দর্শকদের সাথে, একটা ট্রিভিয়া। এই মুহূর্তে যে ফ্রেমে যে 3 জন রয়েছেন, 2 জন ভারতের এবং একজন বাংলাদেশ সুপ্রিম কোর্টের, স্বনামধন্য শেখ হাসিনা জমানার স্বনামধন্য সলিসিটারদের মধ্যে একজন নিজুমদা কলকাতা হাইকোর্ট, এবং বাকি যে আদালতগুলোতে যারা রয়েছেন তারাও হয়তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 3 জন আইনজীবী এই মুহূর্তে বসে রয়েছেন ফ্রেমে। বলুন। আমি যে কথা বলছিলাম, তারা বলছে যে তারা এই ইলেকশন মানে না। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যদি আমি কোনো ধর্মের বিষয়ে কথা বলবো না, খুবই ক্যাটাগরিক্যালি যদি তাকাই, তাহলে বাংলাদেশের মৌলবাদীরা সবচাইতে বেশি অপোজিট হয়েছে কেন? এখানে তো ব্যাপারটা খুবই সিম্পল, যে যারা বাংলাদেশে খুন করেছে, যারা বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি করে জবাই করেছে, তারা এসে এই জায়গাতে এত আরাম করে কিভাবে ছিল, ঠিক কোন কারণে বা কার প্রশ্রয় ছিল, সেটা নিয়ে আমার মনে হয় কথা বলা উচিত। এবং সেখানে আমি কোনো ধরনের মন্তব্য করবো না। এখানে মাননীয় বিধায়করা আছেন, এখানে আমাকে একটা কথা বলুন, এই যে ডিপ স্টেট আপনি বারবার বলেছিলেন, চিকেন স্নেকটা আসলে টার্গেট, বাংলাদেশটা আসলে একটা শেল্টার হিসেবে তারা ব্যবহার করতে চাইছে, যাতে করে এই চাঁপাইনবাবগঞ্জ বা রংপুর থেকে এপারে ডিপ স্টেট এই গোটা 7 সিস্টারকে কাট অফ করতে চায়। এই প্ল্যানটা আপনি আগেও বলেছেন আমেরিকান ডিপ স্টেটের একটা ভয়ঙ্কর প্ল্যান, এবং এতে প্রচুর ফান্ডিং জর্জ সোরস দিয়েছে। এটা কি আপনি এখনো বলবেন? বিকেল 5:10 নাগাদ পুরসভার তরফে নোটিশ সেটে দেওয়া হয়, সেই ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। পুরসভার যে নোটিশ, সেই নোটিশটা যখন সাজানো হয়েছিল সেখানে 5:10 নাগাদ, এবং সেটা হরিশ মুখার্জি রোডে অভিষেক ব্যানার্জির যে বাড়ি, সেই বাড়ির দেয়ালে, এবং তার ঠিক 1 মিনিট পরে সেই ছবি ছিঁড়ে দেয় অভিষেকের বাউন্সাররা। দেখুন, যখন নোটিশ টাঙানো হলো সেই সময়কার ছবি, এবং তারপর যখন নোটিশ ছিঁড়ে দেওয়া হয় তার ঠিক 1 মিনিটের মধ্যে তারপরের ছবি দেখাচ্ছি আপনার। এখানে কলকাতা পুরসভার তরফে নোটিশ লাগানো হয়েছিল, এবং সেই নোটিশ কিন্তু ছিল কলকাতা পুরসভার অ্যাসেসমেন্ট বিভাগে। সেই নোটিশ যখন এখানে লাগানো হয়, তখনই কিন্তু সঙ্গে সঙ্গে কলকাতা পুরসভা যারা আধিকারিকদের সামনেই অভিষেকের বাড়ির কর্মীরা আছে, যা স্টাফরা, তারা এসে ছিঁড়ে ফেলে দেয়, এবং পুলিশের সামনেই কিন্তু সেই ছেঁড়া হয়েছে। এইটা কিন্তু কলকাতা পুরসভার আইনের লেখা রয়েছে যে যদি কারোর বাড়িতে কলকাতা পুরসভার তরফে নোটিশ লাগানো হয়, তাহলে কিন্তু সেই নোটিশটা রাখতে হবে, নোটিশ সাঁটিয়ে রাখতে হবে, কিন্তু সেটা কিন্তু করা হয়নি। উল্টে নোটিশটা ছিঁড়ে ফেলা
ফেলা হয়। এবং এই নোটিশ যেভাবে ছিঁড়ে ফেলা হয় শুধু একটি জায়গায় নয়, যে কটা প্রপার্টিতে নোটিশ লাগানো হয়েছে প্রত্যেকটি জায়গায় কিন্তু এভাবে ছিঁড়ে ফেলা হয়েছে। সেখানে কিন্তু এখনো আঠা বর্তমান। স্বাভাবিকভাবেই এই ঔদ্ধত্য কোথা থেকে আসছে এই প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে, যেখানে তৃণমূল কংগ্রেস পর্যদুস্ত হয়েছে, যেখানে কলকাতা পুরসভা বারবার সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে নোটিশ লাগানো হচ্ছে সেখানে একবার নয় দুবার নোটিশ ছেড়া হয়েছে। একবার এখানে, একবার হচ্ছে ঠিক আমি দেখাবো গৌরবের ছবি দেখাতে দেখতে পাচ্ছ আরেকটা দূরে কাঠির জায়গায়, ওই দূরে আরেকটা জায়গায় যেটা পরশুদিন লাগানো হয়েছিল সেখানে একইভাবে কিন্তু নোটিশটি ছিঁড়ে ফেলা হয়েছিল। আপনারা বলতে পারবেন না, কিন্তু পুরসভা এরকম নোটিশ লাগানোর পর ছিঁড়ে বুঝতে পারবেন সেটাও আমরা জানি। আপনারা জানেন না, আপনারা ছিলেন না, আপনারা থাকে তখন ছিলেন না, আটা এখনো রয়ে গিয়েছে। এবং এইখানে ছিল নোটিশ, এই সেই নোটিশের জায়গা, নোটিশ কিন্তু এখানেই ছিল, নোটিশটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয় মাটিতে। এবং সেই যে ছিঁড়ে ফেলা হয়েছে যে টুকরোগুলো, সেগুলো পর্যন্ত নিয়ে চলে যাওয়া হয়েছে, সেগুলো কোনো প্রমাণ রাখা হয়নি। তার মানে কোথাও না কোথাও কলকাতা পুরসভার আধিকারিকরা মনে করছেন যে ঔদ্ধত্য কোথাও না কোথাও এখনো রয়ে গিয়েছে, যেটা কিন্তু বারবার বলা হচ্ছে তৃণমূলের পরাজয়ের অন্যতম কারণ। নোটিশ কেউ ছিঁড়ে ফেলতে পারে, তাই বলি কি আর নোটিশ বাতিল হবে? নোটিশ তো আর বাতিল হবে না, কিন্তু নোটিশের পরের যে প্রসিডিওর সেগুলো তো আর ছিঁড়তে পারবেন না উনি। টুল ছাড়া ওনার কাছে ছেঁড়ার মতন আর কিছুই নেই। নোটিশ ছিঁড়বে, কিন্তু নোটিশ কি বদলাতে পারবেন নাকি? নোটিশ বদলাতে গেলে অন্য ব্যবস্থা করতে হবে। আইন আদালত হতে পারে। দেয়াল থেকে নোটিশে তো আমরা অনেক পোস্টার, আমার পোস্টারও ছিঁড়ে ফেলেছিল, তাতে কি আমার হারাতে পেরেছে? ওটা একটা পোস্টারের মতো। জবাব তো ওনাকে দিতেই হবে, আর জবাব না দিলে যা যা হওয়ার তাই হবে। যেটা পুরসভার যেটা হয় সিস্টেমে, এটা হচ্ছে বুলডোজার। আলটিমেট বুলডোজার দাঁড়াবে বাড়ির সামনে। বেআইনি বাড়ি করবে, পুরসভা নোটিশ দেবে, তারপর তো আর পুরসভা সেটাকে মাফ করে দিতে পারে না। আমারও প্রশ্ন হচ্ছে, তাহলে কি আইনকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে? কারণ যেখানে নিয়ম রয়েছে যে নোটিশ লাগানোর পর সেই নোটিশ রাখতে হবে, সেই নোটিশ ছেড়ে ফেলা হচ্ছে। এবং একাধিক অভিযোগ তো আগেই রয়েছে। আমাদের অপর প্রতিনিধি সুজয় এই মুহূর্তে সঙ্গে রয়েছে। সুজয়, আমার যতটা মনে পড়ছে, যে কটা বেআইনি নির্মাণ দেখেছি, যখন সেখানকার পুরসভার নোটিশ দেয়, সেই নোটিশ কিন্তু আমরা পরপর দেখেছি। এমনও মনে আছে জয়ন্ত সিং এর বাড়িতে, যেটা কামারহাটি পুরসভা, তারা নোটিশ দিয়েছিল, সেটা 1 বছর পর 1.5 বছর পরও সেই নোটিশটা আমরা দেখেছি। হ্যাঁ, প্রাকৃতিক কারণে অর্ধেকটা খুলে গেছিল, কিন্তু নোটিশটা ছিল, কেউ ছিঁড়ে ফেলা ধৃষ্টতাটা দেখায়নি। এই ক্ষেত্রে এটা কিভাবে হলো, এবং সেটা আইনি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? দেখো, 5:10 নাগাদ পুরসভার অ্যাসিস্ট্যান্ট 2 ইঞ্জিনিয়ার তারা এসেছিলেন এবং তারা প্রথমে কথা বলে বাড়ির ভেতরে প্রবেশ করেন। ভেতরে যখন তারা নোটিশ দিতে চান, তখন নোটিশ তারা রিফিউজ করে, নোটিশ নিতে তারা অস্বীকার করে। যখন নোটিশ নিতে অস্বীকার করার পর, তখন এই যে গেট যেখানে শান্তিনিকেতন লেখা রয়েছে 188 সেখানটায় দেখো এখনো আঠা রয়েছে, সেখানে নোটিশটা পুরসভার ইঞ্জিনিয়াররা টাঙিয়ে দেন। কিন্তু তারপরেই সেই নোটিশ মুহূর্তের মধ্যেই ভেতরে থাকা যারা বাউন্সার, তারা সেই নোটিশটা সম্পূর্ণভাবে ছিঁড়ে ফেলে। আর যখন সেই নোটিশ ছিঁড়ে ফেলা হয়, তখনও কিন্তু বাইরে পুলিশ কর্মীরা ছিলেন। আমরা কথা বলার চেষ্টা করবো। এখানে যখন নোটিশ দেওয়া হয়, আপনারা ছিলেন, আপনারা আটকেছেন? ম্যাডাম, আপনারা আটকানোর চেষ্টা করেন, নোটিশ তো ছেড়া যায় না এরকম। আমরা তো এই বিষয়ে কিছু বলতে পারবো না, আমরা দেখিও। আপনাদের সামনে এসে নোটিশ দিল, আপনারা কিছু বারণ করলেন না? ছিঁড়ে ফেললো, আটকালেন না? না, এটা আমরা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না, আমরা বারণ করি। আমরা দেখিও নি কে এসে বের করে ছিঁড়ে দিয়েছে। আপনারা শুধু সিকিউরিটির জন্য? কিন্তু একটা বেআইনি কাজ, সরকারি নোটিশ, সেটা ছিঁড়ে ফেলছে, আপনারা তো আটকাতে পারতেন, ল এনফোর্স করতে পারতেন। সেরকম কিছু হয়। শুনতে পেলে যে যারা রয়েছে নিরাপত্তার দায়িত্বে, তাদের বক্তব্য ভেতরে যারা রয়েছেন তাদের নিরাপত্তার দায়িত্বটাই তাদের রয়েছে। কে বা কারা এসে নোটিশ ছিঁড়ে ফেলেছে তারা দেখেনি, বা সেটা তাদের কাজের মধ্যে না, সেটা তারা অস্বীকার করছেন। কিন্তু নোটিশটা যে নোটিশটা পুরসভা দিয়ে গেল, সেই নোটিশে কি লেখা রয়েছে, সেই নোটিশের কপি আমাদের কাছে রয়েছে। আমরা দেখাচ্ছি যে 188 এই যে ঠিকানার বাড়িটি, এই বাড়িটি এর আগে অন্য একটি সংস্থার নামে কেনা হয়েছিল, অনিমেষ রিয়েল টেক প্রাইভেট লিমিটেড, এবং তার পরবর্তীতে নাম বদল করে লিপস অ্যান্ড বাউন্স ইনফ্রাস্ট্রেক প্রাইভেট লিমিটেড, যে নামে বর্তমানে সম্পত্তিটি রয়েছে। এবং এই সম্পত্তিতেই বেশ কিছু অবৈধ কার্যকলাপ রয়েছে, এবং এর আগে যে পুরনো যে কাঠামো, সেই কাঠামো ভেঙে নতুন করে তৈরি করা হয়েছে, সেই বিষয়েই নোটিশ দেওয়া হয়েছিল। এবং আগামী 7 দিনের মধ্যে নোটিশে দেওয়া ছিল যে আগামী 7 দিনের মধ্যে এই বাড়ির সংক্রান্ত যত চুক্তিপত্র, যা যা নথি
আছে সেই নথি জমা দিতে হবে পুরসভার দপ্তরে, না হলে কিন্তু পরবর্তীতে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে পুরসভার তরফ থেকে। তেমন সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা দর্শকদের দুটো ভিজুয়াল দেখাচ্ছি। একটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লিপস অ্যান্ড বাউন্সের নামে থাকা জমি, সেখানে নতুন বিল্ডিং রয়েছে শান্তিনিকেতনে, সেখানে যখন নোটিশ লাগানো হয় সেই নোটিশের সময়ও কিন্তু আমরা ছবি করেছি, পুরসভার নোটিশ সেখানে ছিল। তার কয়েক মিনিটের মাথায় কয়েকজন বাউন্সার এসে সেই নোটিশ ছিঁড়ে ফেলে। দেখুন সেই আঠা এখনো রয়েছে এবং সদ্য যে নোটিশ লাগানো হয়েছে খুব বেশি সময় যায়নি, সেটা অন্তত সেই আঠা থেকে স্পষ্ট। এবং এমন করা হয়েছে যে নোটিশ ছিঁড়ে যে কুচো কাগজ হয় সেটাও যাতে কেউ না দেখতে পায়, সেই প্রমাণটা পর্যন্ত রাখা হয়নি, সেটাও জায়গা থেকে তুলে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে সুজয়, একটা বিষয় আমি তোমার কাছে পরিষ্কার হতে চাইবো, নোটিশ ছিঁড়ে ফেলা যেতে পারে, কিন্তু যে নোটিশের বক্তব্যটা তুমিও উল্লেখ করছিলে 7 দিনের তথ্য জানাতে হবে কলকাতা পুরসভাতে, সেটা তো আর অস্বীকার করা যায় না সুজয়। একেবারে দেখো, পুরসভার অফিসিয়াল রেকর্ডে চলে গিয়েছে যে তাদের কাছ থেকে নোটিশ ইস্যু হয়েছে। 2 ইঞ্জিনিয়ার যে তারা এসেছিলেন, এসে তারা নোটিশ দেওয়ার চেষ্টা করেছেন, সেটা তাদের নিজেদের রেকর্ডে লিখেছেন এবং নোটিশটা টাঙানোর পর তারা সেই ছবিটা সংগ্রহ করেছেন যে তারা নোটিশ টাঙিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে নোটিশ ছিঁড়ে ফেলা হয়েছে। ফলে এটা কিন্তু নিজেদের হাতে আইন তুলে নেওয়া। যে বাউন্সাররা এই নোটিশ ছিঁড়ে ফেলেছেন, পুরসভা চাইলে সেই বাউন্সারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। একদম, সেক্ষেত্রে পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকে তো আমাদের নজর থাকছে। যেমন খুলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক বাড়িতে ওঠা বেআইনি নির্মাণের অভিযোগের ফাইল। এদিকে অভিষেকের সম্পত্তি নিয়ে তৃণমূল কংগ্রেসের ঘরে আগুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক সম্পত্তিতে বছরের পর বছর ধরে অবৈধ নির্মাণ, সব জেনেও চুপ করেছিল কলকাতা পুরসভা। দল শাসকের আসনে থাকায় পার পেয়ে যাচ্ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। পুরসভার বিল্ডিং বিভাগ সূত্রে অন্তত এমনটাই বক্তব্য। তৃণমূলের সাম্রাজ্যের পতন হতে সেই দলের কাবুজে বাঘের বিরুদ্ধে লড়ে চড়ে বসেছে তার দলেরই পরিচালিত পুরসভা। হরিশ মুখার্জি রোডের এই 188A শান্তিনিকেতন বিল্ডিং এ ইতিমধ্যে 400/1 ধারায় নোটিশ দেওয়া হয়েছে এবং কালীঘাট রোডের বাড়িতে 400/1 ধারায় নোটিশ দেওয়া হয়েছে। সেই অভিযোগ গত বছর আগস্ট সেপ্টেম্বর মাসেও এসেছিল কলকাতা পুরসভার 9 নম্বর বোরোতে। শুধু তাই নয়, অভিষেকের কালীঘাট রোডের বাড়ির সামনে বাস চলাচলের রাস্তার জংশনে ফুটপাত দখল করে পার্টি অফিসও তৈরি করা হয়। ক্রমে অফিসের জেরে রাস্তাও দখল হয়ে যায়, এমনকি গার্ডরেল দিয়ে রাস্তা আটকে রাখা হয়। এই বাড়িটা একটা চাল আছে, ঠিক আছে, এটা খুব জবরদস্তি করে ঘরে দেখিয়ে জায়গাটাকে লুট করে এরা কোনদিন করে কৃষি ভাই করতে পারে, কিন্তু এটা না, আশেপাশে অনেক বাড়ি আছে। কলকাতার বিল্ডিং বিভাগ সূত্রে খবর, একটা বা দুটো নয়, অন্তত 15টিরও বেশি অভিযোগ ছিল হরিশ মুখার্জি রোডের বাড়ি ও কালীঘাট রোডের অভিষেকের অফিসে অবৈধ নির্মাণ নিয়ে। এমনকি কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের বড় ইঞ্জিনিয়ারদের কাছেও রিপোর্ট ছিল লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তিগুলো আচমকাই গজিয়ে উঠছে। কিন্তু তাতে আর কি, তৎকালীন শাসক দলের তথাকথিত যুবরাজ, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কে? রাজনৈতিক বাধ্যবাধকতা এবং চাপের কারণে সে ফাইলগুলো হিমঘরে চাপা পড়ে যায়, এমনকি আস্থা খুঁড়ে স্থান পায়। রাজ্যে পালাবদল ঘটার পর সেই ফাইলগুলো আবার নতুন করে খোলা হচ্ছে। এদিকে আবার অভিষেকের সম্পত্তি নিয়ে তৃণমূলের ঘরে আগুন। মঙ্গলবারই অভিষেকের বাড়িতে নোটিশ ঘিরে দলের চাপ না মেনে পদত্যাগ করছেন 9 নম্বর ওয়ার্ডের বড় চেয়ারম্যান দেবলীনা বিশ্বাস। কেএমসি অ্যাক্ট অনুযায়ী যেগুলো নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী নোটিশ গেছে, তো সেইখানে না দেখে আমাকে যদি ভেতর থেকে ফোন করে বলা হয় যে তুমি দেখো ব্যাপারটা, তুমি এইটা বলো, সেটা বলো, ওইটা করো, আমি কেন করবো? মেয়র ফেরহাদ হাকিম অবশ্য দেবলীনার পাশে দাঁড়িয়ে দাবি করেছেন নোটিশ নিয়ে কিছুই জানেন না। বড় চেয়ারম্যানেরও এখতিয়ারে নেই যে বড় বিল্ডিং ডিপার্টমেন্ট আগে নোটিশ দেবে না দেবে, এটা আমি স্পষ্টভাবে বলতে চাই যে এই ব্যাপারের সাথে আমার কোনো নলেজ নেই আর থাকার কথাও নয়। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ আবার কার্যত দলের ঘাট থেকে দায় ছেড়ে ফেলার চেষ্টা করে বলছেন যার সম্পত্তি তারই উত্তর দেওয়া উচিত। দলের মুখপাত্র হিসাবে আমার দলের যা যা অবস্থান এবং আমরা যেটা মনে করছি আমরা সেটা বলেছি। এবার কার কতগুলি আছে, সেখানে কোনো নোটিশ গেছে কি যায়নি, তো সেটা সম্পূর্ণভাবে যাকে কেন্দ্র করে তিনি বা তার কোনো আইনজীবী বলতে পারেন। আপনার থেকে যা মনে হচ্ছে অভিষেকের যে এইসব সম্পত্তি আছে, এই তথ্যটা সত্য, সেটা থেকে স্বাভাবিকভাবে তৃণমূলের যে বাকি নেতা ফেতারা আছে
তারা একটু দূরত্ব তৈরি করতে চাইছে। তৃণমূলের কাছে অভিষেক কি এখন অভিশাপ? হারের ধাক্কায় দলে কোণঠাসা হচ্ছেন অভিষেক। শান্ত ভট্টাচার্য ও প্রদীপ্ত উত্তরবঙ্গে আপনারা প্রবেশের সুযোগ এবং স্বীকৃতি দেওয়ার জন্য উন্নয়নের মাধ্যমে আমরা সেই ঋণ শোধ করব। উত্তরে ঋণ শোধ করবে অঙ্গীকার করেছেন জনতার মুখ্যমন্ত্রী। বহু না পাওয়ার মাঝেও তাই আশায় বুক পাচ্ছে উত্তরবঙ্গ। সরকার আসে সরকার যায়, কিন্তু উত্তরবঙ্গের কপাল ফেটে না। স্বাধীনতার পর থেকে সমানে চলছে সেই ট্রেডিশন, কিন্তু এবার দিগন্তে আসার আলো। বুধবার সকালে বাগডোগরা বিমানবন্দরে নামার পর থেকেই অভূতপূর্ব আবেগে ভাসেন বাংলার ইতিহাসে প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী। প্রত্যেকেই চান এক হাত দূরত্ব থেকে একবার এক ঝলক তাকে দেখতে। বিমানবন্দর থেকে শিলিগুড়ি শহরে বিজেপির পার্টি অফিস, তারপর সেখান থেকে শিলিগুড়ির অদূরে উত্তর কন্যায় বৈঠক। প্রতিটি ক্ষেত্রেই জনতার অধীর অপেক্ষা মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখার, একটিবার ছুঁয়ে দেখার। নিরাশ করেননি মুখ্যমন্ত্রী। নিজের সন্তানকে নিয়ে মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখার আশায় এসেছিলেন বাবা। সেই শিশুকে কোলে নিয়ে শুভেন্দু অধিকারী স্নেহ মমতায় ভরিয়ে দিলেন ভবিষ্যতের নাগরিককে। তাকে দেখতে হাজির সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলে নিলেন নিজের স্টাইলে। জানালেন উত্তরবঙ্গই বিজেপির ভদ্রাসন। 2019 লোকসভা নির্বাচনে 9টি আসনের মধ্যে 8টি আসন ভারতীয় জনতা পার্টিকে উত্তরবঙ্গ দিয়েছিলেন। তাই উত্তরবঙ্গ হল বিজেপির ভদ্রা আসন। তাই এই সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে উত্তরবঙ্গ অগ্রাধিকার পাবে। উত্তরবঙ্গকে উন্নয়নের মূল স্রোতে তুলে ধরার কাজ কিভাবে চলবে তাও প্রথম সফরের প্রথম দফাতেই স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য স্পষ্ট, নির্দিষ্ট পরিকল্পনা মেনেই এগোবে উত্তরের ঋণ শোধের পালা। প্রত্যেক মাসে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভা সরকার উত্তরবঙ্গের কাছে পৌঁছে যাবে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী প্রত্যেক সপ্তাহে পুরো একদিন উত্তর কন্যাতে অফিস করবে এবং উত্তরবঙ্গের মানুষ যা স্বপ্ন দেখেছেন বিজেপিকে নিয়ে বিজেপি তা পূরণ করবে। প্রসঙ্গত 2009 সাল থেকে বিজেপির ওপর ভরসা করছে উত্তরবঙ্গ। তৃণমূল বিক্ষিপ্তভাবে আসন জিতলেও তাদের সেরা সময়েও সামগ্রিকভাবে উত্তরবঙ্গে বিজেপির দুর্গ টলানো যায়নি। মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন এই ভরসা বিশ্বাসের যোগ্য মর্যাদা দিতে বদ্ধপরিকর বাংলার বিজেপি সরকার। সংকল্পপত্রে যা যা বলেছি খুব সুনির্দিষ্ট সময়ের মধ্যে তা আমরা পূরণ করব। তার কিছু ফল আপনারা পেয়েছেন। আগামী 1 তারিখ জুন থেকেও কিছু ফল পাবেন। ক্রমান্বয়ে আগামী 3 মাস, আগামী 6 মাস, আগামী 1 বছরের মধ্যে আমরা আমাদের মানুষের কাছে দেওয়া কথা আমরা পূরণ করব। কাজে আমরা জানি না যে কার কাছে কি নোটিশ আছে, মানে আমি কি এটা বিশ্বাস করবো বা বাংলার দর্শককে কি এটা বিশ্বাস করবো? আপনি সেটা বিশ্বাস করুন। মেয়র বলেছেন, হ্যাঁ, উনি সাচ্চা মুসলমান ইমান ওনার, উনি এটা বলেছেন, ওনা মেনে নিন। আমি বলবো যে ওনার পলিসি যখন কাজ করেনি, ওনার পলিসি অনুযায়ী যখন কাজ হয়নি, উনি পলিসি মেকিং করতে যখন ব্যর্থ হয়েছেন, তখন উনি মেয়র থাকবেন কেন? আচ্ছা, তাহলে উনি পদত্যাগ করুন। উনি কিছুই জানেন না। মমতা ব্যানার্জি, ওটা আমি কিছুই জানি না। পাঁচতর ঘরে কোথা দিয়ে টাকা এলো, অপা থেকে এলো, হ্যাঁ, বালু কি করে চাল চুরি করলো, কিছুই জানে না। আমার বক্তব্য এখন ওই শ্রী চৈতন্যের মধ্যে হাত তুলে বলে দিলে হবে না যে আমি কিছুই জানি না। তুমি পলিসি বেকার, কিন্তু তোমার পলিসি অনুযায়ী যদি কাজ না হয় তাহলে তুমি বাছা আছো কেন? এই প্রশ্নটা সহজ, এই প্রশ্নটার উত্তর দিয়ে দিই। আমি তার আগে একবার মেয়র ফিরহাদ হাকিম আজকে আমাদের প্রতিনিধি পিঙ্কিকে ঠিক কি জানিয়েছে, পিঙ্কি যখন প্রশ্ন করছেন লাগাতার, একবার শুনুন।
আপনিও কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর থেকে হাত তুলে দিলেন? আপনার দপ্তর নোটিশ দিচ্ছে, আপনি জানেন না, আপনি বলছেন আমি জানি না। আমি সিরিয়াসলি জানি না, মিথ্যে কথা বলবো না, আমি জানি না, এটা আমার জানার কথাও না। যত ইলিগাল বিল্ডিং হচ্ছে বা যেখানে নোটিশ আছে সব কি আমার হয়? একটা এক্সিকিউটিভ পাওয়ার থেকে একটা পলিসি পাওয়ার থেকে, আমরা হলাম পলিসি মেকার, আর যারা কমিশনের আন্ডারে যারা বিল্ডিং ডিপার্টমেন্টের লোক তারা হলো এক্সিকিউটিভ। যেরকম ধরো তোমায় বলি, ধরো যারা এমএলএ বা আমাদের যে রাজ্যের বিত্তমন্ত্রী, তার পক্ষে জানা সম্ভব যে কত কারা জিএসটি দিচ্ছে কারা জিএসটি দিচ্ছে না। এইটা সম্পূর্ণভাবে একটা এক্সিকিউটিভ পাওয়ার। এটার সাথে মেয়রের কোনো মেয়র বা মেয়র পরিষদ পলিসি তৈরি করে, আইনের পথে চলবে। তারপরে আপনি বলছেন যে এই বাড়িও ভেঙে ফেলা হতো। আমি কেন বলবো? আমি বলছি আইন। আপনি তো মেয়র, আপনি অভিযোগ আর প্রমাণ দুটোর মধ্যে তফাৎ আছে। এটা তুমি জোর করে আমার মুখে বসাচ্ছ। নোটিশ যাওয়া মানে ইলিগাল বিল্ডিং নয়, নোটিশ যাওয়া মানে প্রমাণ করতে হবে যে তাদের কি কি আছে না আছে সেগুলো নিয়ে আসতে হবে। এটা তাদের ডিউটি, এটা তাদের কাজ। তুমি আমার মুখের ওপর বসিও না। কি মুশকিল, ফিরাদ বাবু বলছেন যে আমার মুখে কথা বসিও না। আরে কিন্তু ফিরাদ হাকিমের মুখে কেন কথা বসাতে হবে? আসছি বুঝতে পারছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে ডক্টর রাজেশ কুমার, বিজেপি বিধায়ক জগদ্দল থেকে, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। রাজেশ বাবু, আপনি নিশ্চয়ই শুনলেন মেয়রের কথা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে একটা বিষয় বলি, এই যে লিপস এন্ড বাউন্সের যে জমিগুলো বা যে বিল্ডিং গুলো উঠেছে, এই তথ্যটা যে পুরসভার কাছে আগে ছিল না তা নয়, পুরসভার কাছে আগেও ছিল, এবং এই ফাইলগুলো আগে থেকে ছিল। যখন এই ফাইলগুলো লাগাতার চাপা দিয়ে যাওয়া হচ্ছে, কিছুতেই আর নোটিশ গিয়ে পৌঁছায় না, যেটা আজকে গিয়ে পড়ছে। পার্থক্যটা এখানেই তৈরি হচ্ছে। এবার আমার প্রশ্ন হচ্ছে যে ফাইল চাপা দিয়ে রেখে এবং এই ভাইপোকে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এত শ্রীবৃদ্ধির সহযোগিতা এগুলো কারা করে গিয়েছে দিনের পর দিন? এগুলো কি সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় হয়েছে বলে আপনি বিশ্বাস করেন? কিন্তু যতগুলো জিনিস করা হয়েছে, নিশ্চয়ই পলিটিক্যাল সাপোর্ট না থাকলে এই ধরনের ইলিগাল কনস্ট্রাকশন এইসব কিছুই হতে পারে না। আজকে যে নোটিশ দেওয়া হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, আমাদের লোকপ্রিয় মুখ্যমন্ত্রী উনি যখন বলেছেন, তারপর থেকে যখন এটা ইনকোয়ারি হয়েছে, তারপরে নোটিশটা দেওয়া হয়েছে, তো নিশ্চয়ই এটা তো আগের সরকার, তাদের সাপোর্ট সব ইলিগাল কনস্ট্রাকশনের উপরে ছিল। ওনারই নেই, আরো অনেক ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে, যেটা সজল বাবু বললেন। এ তো কাউন্সিলর শুধু দুর্নীতির সঙ্গে যুক্ত, তারা তো সব ইলিগাল কনস্ট্রাকশনেই লেগেছিল। এখন দরকার আছে কি যতগুলো ইলিগাল কাজ হয়েছে এবং যত ইলিগাল প্রপার্টি যখন বেরোচ্ছে, ধারা 107 বিএনএসএস কে প্রয়োগ করে যত প্রসিডস অফ ক্রাইম এর মধ্যে এরা যত মানুষের কাছ থেকে তোলাবাজি করেছে ও সকলকে উদ্ধার করতে হবে, আর সব পয়সা গভর্নমেন্টকে বাজেয়াপ্ত করতে হবে, এটাই দরকার আছে। বেশ। তবে এই মুহূর্তে আমাদের কাছে আরো একটা বড় ব্রেকিং আসছে, সেই ব্রেকিংটা আমরা একবার নিয়ে নিই। কোচবিহারের দিনহাটা থেকে একটা ব্রেকিং আসছে, সেই ব্রেকিংটা একবার নেওয়া দরকার। দিনহাটায় বিজেপি কর্মীকে মারধর, সেই ভিডিও ভাইরাল হয়েছে। 2024 সালে লোকসভা ভোটের ঘটনা, তৃণমূলের পার্টি অফিসে বিজেপি কর্মীকে মারধর, বিজেপি কর্মীকে মারধরের ভিডিও ভাইরাল। ঘটনায় আইনি পদক্ষেপের দাবি বিজেপির। ছবিটা এই মুহূর্তে আপনারা দেখুন, ছবিটা ভালো করে দেখুন যে কিভাবে বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে। সেই ভিডিও ভাইরাল হয়েছে 2024 সালে লোকসভা ভোটের ঘটনা। সম্ভাব্য সেই সময়তে এগুলো নিয়ে প্রকাশ্যে বলারই কেউ ক্ষমতা রাখতো না, কারণ মাঝে মাঝেই তো বলা হতো ডিজে বাজিয়ে দেওয়া হবে, এই কয়েকদিন আগে অব্দিও বলা হয়েছে। তো ফলত এই মুহূর্তে ছবিটা আপনারা দেখে নিন, তৃণমূলের পার্টি অফিসে বিজেপি কর্মীকে মারধর। বিজেপি করছিস মানুষ বুঝিয়ে দিচ্ছিস কে? মালিয়া 1 বছর 26 সালে পড়াশোনা করে, ঠিক আছে? ওখানে আছে, ঠিক আছে? 26 সালে পড়াশোনা শুরু কর। বিজেপি করছিস মানুষ বুঝিয়ে দিচ্ছিস কে? বলিস না তো মালিয়া 1 বছর 26 সালে পড়াশোনা করে, ঠিক আছে?
কি ভয়ঙ্কর হুমকি, মারধর দেওয়া হচ্ছে, একটা লোককে চেয়ারে বসিয়ে বেধড়ক মারধর করা হচ্ছে। এটা 24 সালের ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে বলছিলেন না যে তারা কোনো প্রতিহিংসামূলক আচরণ কখনো করেননি। আমি অবাক হয়ে যাই যে কিভাবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলেন। এই ছবিগুলো তার আজকে বসে বসে দেখা উচিত। বিজেপি মানে দিনহাটার যুব বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে একবার শুরু। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে একজন বিজেপি কর্মীকে তৃণমূলের কার্যালয় থেকে 2024 লোকসভা ভোট পরবর্তীতে তাকে ডেকে হেনস্থা এবং অশ্লীল গালাগালি এবং মারধর করা হচ্ছে। আমরা বিজেপির তরফ থেকে চাইব সেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের অবশ্যই শাস্তি দেওয়ার হোক। আমি একটু পলাশের কাছে যাই। পলাশ আমার সঙ্গে রয়েছেন। পলাশ, দেখো বিজেপির তরফ থেকে বা আমরা শ্রমিক ভট্টাচার্যকেও বলতে শুনেছি যে মানে এমন কোনো পদক্ষেপ না করতে যেখানে কাউকে মারধর করা হচ্ছে বা এতে এই ঘটনা যেন না ঘটে, বরং এরকম অভিযোগও উঠে আসে যারা নব্য বিজেপি তারা হঠাৎ করে এই ধরনের আচরণ বেশি করছে, কোথাও গিয়ে মারধর করছে বা ভাঙচুর করছে। এখন আমার প্রশ্ন, এখানে একাধিক বিধায়ক রয়েছেন, এখানে সজলবাবুও রয়েছেন, সজলবাবু কড়া হাতে সামনেছেন মোদানগরকে, আমরা সেই ছবি দেখেছি। কিন্তু আমার প্রশ্ন পলাশ তোমাকে যে এই ছবিগুলো দেখলে তোমাদের কি মনে হয়, তোমাদের কি পদক্ষেপ করতে ইচ্ছে করে, তোমাদেরকে সত্যি পাল্টা দিতে ইচ্ছা করে? কেন তোমরা তো দলটা করো না। দেখুন, রাবণ তার জীবন দশায় বারবার বলতো যে এক অহম না দ্বিতীয় নস্তি না ভূত না ভবিষ্যৎ, মানে সারা ভূত ভবিষ্যতে আমার মতো শক্তিশালী আর কেউ নেই। তা আমাদের রাজ্যে আমরা মহিলা রাবণকেও দেখেছিলাম যে তারা ভেবেই নিয়েছিল যে এখান থেকে তৃণমূল কংগ্রেস কোনোদিন যাবে না, পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, পাকিস্তান চাঁদে পৌঁছাতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে কোনোদিনই তৃণমূল কংগ্রেস যাবে না এবং বিজেপি আসবে না। এই ঘটনা তো খুব ছোট আপনারা দেখালেন। ত্রিলোচন মাহাতো একজন 18 বছরের ছেলে, তাকে হত্যা করে জামার পিঠে লিখে দেওয়া হয়েছিল, তার একটাই অপরাধ, সে বিজেপি করে। সুতরাং এরকম ভুরি ভুরি অভিযোগ আছে, এরকম আপনাদের 1 ঘন্টা শোতেও সেটা দেখিয়ে সম্ভব হবে না। সুতরাং আজকে দেখুন, আজকে তৃণমূল কংগ্রেস যে হত্যালীলা করেছে, যদি এবারের ইলেকশনেও যদি ঘটনাটা উল্টো হতো, তৃণমূল জিতত আর বিজেপি হেরে যেত, তাহলে যে কি হতো, এখানে সজলদা আমরা যারা বসে আছি তারা এখানে বসে থাকতে পারতাম কিনা সেই নিশ্চয়তা কিন্তু দেওয়া প্রশাসনের পক্ষেও সম্ভব হতো না। আজকে যারা নাটক করার চেষ্টা করছেন না যে পোস্ট ভায়োলেন্স নিয়ে, একদম কাকুরগাছি আমাদের পাশের পাড়াতেই অভিজিৎকে হত্যা করেছিল, নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অভিজিৎ ফোন করেছিল, সেই ফোনটা ধরার সাহসও সেদিন আমরা পাইনি। সুতরাং প্রতিহিংসা রাজনীতি তৃণমূল কংগ্রেস করে, কারণ তাদের দেখুন ক্ষমতা দু রকমের হয়, একটা হচ্ছে নিয়ন্ত্রিত, একটা অনিয়ন্ত্রিত। তৃণমূল নিয়ন্ত্রিত ক্ষমতায় বিশ্বাস করে না, বিজেপি করে। আজকে আমাদের প্রেসিডেন্ট বলেছে যে আমরা এই ঘটনা আমাদের শিষ্টাচারের বিরুদ্ধচারণ, আমরা কোনোদিনই কাউকে মেরে ধরে রাজনীতি করি না। দেখুন আপনি আছি, এখানে আমরা 4 জন আছি, সবার রাজনৈতিক মত আলাদা হতেই পারে, আমরা সেটাই বিশ্বাস করি, কিন্তু আমার সাথে একজনের রাজনীতি মিলবে না বলে, মতদর্শের মধ্যে পার্থক্য থাকবে বলে আমি তার সাথে কুস্তি করব, তাকে মেরে ফেলবো, এই ধারণাতে বিজেপি বিশ্বাস করে না, তৃণমূল কংগ্রেসের ধারণা। সজলদা, আমার মনে হয় আপনাদের শুনে ভালো লাগছে যে বিজেপি কর্মীরা এই কথা বলছে, তাতে হয়তো আপনাদের এই পরিস্থিতি সামাল দিলে কিছুটা সুবিধা হবে। কারণ আমি নিজে দেখেছি, আপনি নিজে বোরানগর এলাকায় বহু যেখানে ভাঙাচোরা হয়েছে আপনি নিজে গিয়ে সামনে এসেছেন, এই ছবিটা আমরা দেখেছি। যাই হোক, আমি এই বিষয়টি নিয়ে যেতে পারছি না, কারণ আমাকে আরেকটা প্রসঙ্গে আসতে হবে। আমি একটা ছবি দেখাবো দর্শকদের। মানে তৃণমূল নেতাদের আচরণ, একটা তো দেখলেন মারধর, তৃণমূলের একজন পূর্ত কর্মাধ্যক্ষ, ঠিক আছে, একজন মানে একদম তৃণমূল স্তরীয় তৃণমূল নেতা, তাদের সম্পত্তির বহর যদি দেখেন আপনারা চোখ ধাঁধিয়ে যাবেন। আজকে দেখুন মন দিয়ে সেই ছবিটা একবার দেখুন, তারপরে আমি অতিথিদের কাছে যাবো এবং কাজে আমরা জানি না যে কার কাছে কি নোটিশ আছে। মানে আমি কি এটা বিশ্বাস করবো বা বাংলার দর্শককে কি এটা আপনি সেটা বিশ্বাস করুন। মেয়র বলেছেন, হ্যাঁ, উনি সাচ্চা মুসলমান ইমান ওনার, উনি এটা বলেছেন, ওনা মেনে নিন। আমি বলবো যে ওনার পলিসি যখন কাজ করেনি, ওনার পলিসি অনুযায়ী যখন কাজ হয়নি, উনি পলিসি মেকিং করতে যখন ব্যর্থ হয়েছেন, তখন উনি মেয়র থাকবেন কেন? আচ্ছা, তাহলে উনি পদত্যাগ করুন। উনি কিছুই জানেন না, মমতা ব্যানার্জি, ওটা আমি কিছুই জানি না, পাথর ঘরে কোথা দিয়ে টাকা এলো, অপা থেকে এলো, হ্যাঁ, বালু কি করে চাল চুরি করলো, কিছুই জানে না। আমার বক্তব্য এখন ওই শ্রী চৈতন্যের মধ্যে হাত তুলে বলে দিলে হবে না যে আমি কিছুই জানি না। তুমি পলিসি বেকার, কিন্তু তোমার পলিসি অনুযায়ী যদি কাজ না হয় তাহলে তুমি বাছা আছো কেন? এই প্রশ্নটা সহজ, এই প্রশ্নটার উত্তর দিয়ে দিন। আমি তার আগে একবার মেয়র ফিরহাদ হাকিম আজকে আমাদের প্রতিনিধি পিঙ্কিকে ঠিক কি জানিয়েছে, পিঙ্কি যখন প্রশ্ন করছেন লাগাতার, একবার শুনুন। আপনিও কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর থেকে হাত
তুলে দিলেন? আপনার দপ্তর নোটিশ দিচ্ছে, আপনি জানেন না, আপনি বলছেন আমি জানি না। আমি সিরিয়াসলি জানি না, মিথ্যে কথা বলবো না, আমি জানি না, এটা আমার জানার কথাও না। যত ইলিগাল বিল্ডিং হচ্ছে বা যেখানে নোটিশ যাচ্ছে সব কি আমার হয়? একটা এক্সিকিউটিভ পাওয়ার থেকে একটা পলিসি পাওয়ার থেকে, আমরা হলাম পলিসি মেকার, আর যারা কমিশনের আন্ডারে যারা বিল্ডিং ডিপার্টমেন্টের লোক তারা হলো এক্সিকিউটিভ। যেরকম ধরো তোমায় বলি, ধরো যারা এমএলএ বা আমাদের যে রাজ্যের বিত্তমন্ত্রী, তার পক্ষে জানা সম্ভব যে কত কারা জিএসটি দিচ্ছে, কারা জিএসটি দিচ্ছে না। এইটা সম্পূর্ণভাবে একটা এক্সিকিউটিভ পাওয়ার। এটার সাথে মেয়রের কোনো মেয়র বা মেয়র পরিষদ পলিসি তৈরি করে, আইনের পথে চলবে। তারপরে আপনি বলছেন যে এই বাড়িও ভেঙে ফেলা হতো। আমি কেন বলবো? আমি বলছি আইন। আপনি তো মেয়র, আপনি অভিযোগ আর প্রমাণ দুটোর মধ্যে তফাৎ আছে। এটা তুমি জোর করে আমার মুখে বসাচ্ছ। নোটিশ যাওয়া মানে ইলিগাল বিল্ডিং নয়, নোটিশ যাওয়া মানে প্রমাণ করতে হবে যে তাদের কি কি আছে না আছে সেগুলো নিয়ে আসতে হবে। এটা তাদের ডিউটি, এটা তাদের কাজ। তুমি আমার মুখের ওপর বসিও না। কি মুশকিল, ফিরাদ বাবু বলছেন যে আমার মুখে কথা বসিও না। আরে কিন্তু ফিরাদ হাকিমের মুখে কেন কথা বসাতে হবে? আসছি দাদা, আসছি, বুঝতে পারছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে ডক্টর রাজেশ কুমার, বিজেপি বিধায়ক জগদ্দল থেকে, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। রাজেশ বাবু, আপনি নিশ্চয়ই শুনলেন মেয়রের কথা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে একটা বিষয় বলি, এই যে লিপস এন্ড বাউন্সের যে জমিগুলো বা যে বিল্ডিং গুলো উঠেছে, এই তথ্যটা যে পুরসভার কাছে আগে ছিল না তা নয়, পুরসভার কাছে আগেও ছিল, এবং এই ফাইলগুলো আগে থেকে ছিল। যখন এই ফাইলগুলো লাগাতার চাপা দিয়ে যাওয়া হচ্ছে, কিছুতেই আর নোটিশ গিয়ে পৌঁছায় না, যেটা আজকে দাঁড়িয়ে পড়ছে। পার্থক্যটা এখানেই তৈরি হচ্ছে। এবার আমার প্রশ্ন হচ্ছে যে ফাইল চাপা দিয়ে রেখে এবং এই ভাইপোকে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এত শ্রীবৃদ্ধির সহযোগিতা, এগুলো কারা করে গিয়েছে দিনের পর দিন? এগুলো কি সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় হয়েছে বলে আপনি বিশ্বাস করেন? কিন্তু যতগুলো জিনিস করা হয়েছে, নিশ্চয়ই পলিটিক্যাল সাপোর্ট না থাকলে এই ধরনের ইলিগাল কনস্ট্রাকশন এইসব কিছুই হতে পারে না। আজকে যে নোটিশ দেওয়া হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, আমাদের লোকপ্রিয় মুখ্যমন্ত্রী উনি যখন বলেছেন, তারপর থেকে যখন এটা ইনকোয়ারি হয়েছে, তারপরে নোটিশটা দেওয়া হয়েছে, তো নিশ্চয়ই এটা তো আগের সরকার, তাদের সাপোর্ট সব ইলিগাল কনস্ট্রাকশনের উপরে ছিল। ওনারই নেই, আরো অনেক ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে, যেটা সজল বাবু বললেন। এ তো কাউন্সিলর শুধু দুর্নীতির সঙ্গে যুক্ত, তারা তো সব ইলিগাল কনস্ট্রাকশনেই লেগেছিল। এখন দরকার আছে কি যতগুলো ইলিগাল কাজ হয়েছে এবং যত ইলিগাল প্রপার্টি যখন বেরোচ্ছে, ধারা 107 বিএনএসএস কে প্রয়োগ করে যত প্রসিডস অফ ক্রাইম এর মধ্যে এরা যত মানুষের কাছ থেকে তোলাবাজি করেছে, ও সকলকে উদ্ধার করতে হবে, আর সব পয়সা গভর্নমেন্টকে বাজেয়াপ্ত করতে হবে, এটাই দরকার আছে। বেশ। তবে এই মুহূর্তে আমাদের কাছে আরো একটা বড় ব্রেকিং আসছে, সেই ব্রেকিংটা আমরা একবার নিয়ে নিই। কোচবিহারের দিনহাটা থেকে একটা ব্রেকিং আসছে, সেই ব্রেকিংটা একবার নেওয়া দরকার। দিনহাটায় বিজেপি কর্মীকে মারধর, সেই ভিডিও ভাইরাল হয়েছে। 2024 সালে লোকসভা ভোটের ঘটনা, তৃণমূলের পার্টি অফিসে বিজেপি কর্মীকে মারধর, বিজেপি কর্মীকে মারধরের ভিডিও ভাইরাল। ঘটনায় আইনি পদক্ষেপের দাবি বিজেপির। ছবিটা এই মুহূর্তে আপনারা দেখুন, ছবিটা ভালো করে দেখুন যে কিভাবে বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে। সেই ভিডিও ভাইরাল হয়েছে 2024 সালে লোকসভা ভোটের ঘটনা। সম্ভাব্য সেই সময়তে এগুলো নিয়ে প্রকাশ্যে বলারই কেউ ক্ষমতা রাখতো না, কারণ মাঝে মাঝেই তো বলা হতো ডিজে বাজিয়ে দেওয়া হবে, এই কয়েকদিন আগে অব্দিও বলা হয়েছে। তো ফলত এই মুহূর্তে ছবিটা আপনারা দেখে নিন, তৃণমূলের পার্টি অফিসে বিজেপি কর্মীকে মারধর। বিজেপি করছিস মানুষ বসিয়ে রেখেছিস কে? বলিস না মালিকা 1 বছর 26 সালে পড়াশোনা করে, ঠিক আছে? ওটা ঠিক আছে, 26 সালে পড়াশোনা শুরু কর। বিজেপি করছিস মানুষ বসিয়ে রেখেছিস কে? বলিস না তো মালিকা 1 বছর 26 সালে পড়াশোনা করে, ঠিক আছে? ওটা ঠিক আছে,
কি ভয়ঙ্কর হুমকি, মারধর দেওয়া হচ্ছে, একটা লোককে চেয়ারে বসিয়ে বেধড়ক মারধর করা হচ্ছে। এটা 24 সালের ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে বলছিলেন না যে তারা কোনো প্রতিহিংসামূলক আচরণ কখনো করেননি। আমি অবাক হয়ে যাই যে কিভাবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলেন। এই ছবিগুলো তার আজকে বসে বসে দেখা উচিত। বিজেপি মানে দিনহাটার যুব বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে একবার শুরু। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে একজন বিজেপি কর্মীকে তৃণমূলের কার্যালয় থেকে 2024 লোকসভা ভোট পরবর্তীতে তাকে ডেকে হেনস্থা এবং অশ্লীল গালাগালি এবং মারধর করা হচ্ছে। আমরা বিজেপির তরফ থেকে চাইব সেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের অবশ্যই শাস্তি দেওয়ার হোক। আমি একটু পলাশের কাছে যাই। পলাশ আমার সঙ্গে রয়েছেন। পলাশ, দেখো বিজেপির তরফ থেকে বা আমরা শ্রমিক ভট্টাচার্যকেও বলতে শুনেছি যে মানে এমন কোনো পদক্ষেপ না করতে যেখানে কাউকে মারধর করা হচ্ছে বা এতে এই ঘটনা যেন না ঘটে, বরং এরকম অভিযোগও উঠে আসে যারা নব্য বিজেপি তারা হঠাৎ করে এই ধরনের আচরণ বেশি করছে, কোথাও গিয়ে মারধর করছে বা ভাঙচুর করছে। এখন আমার প্রশ্ন, এখানে একাধিক বিধায়ক রয়েছেন, এখানে সজলবাবুও রয়েছেন, সজলবাবু কড়া হাতে সামলেছেন মোদানগরকে, আমরা সেই ছবি দেখেছি। কিন্তু আমার প্রশ্ন পলাশ তোমাকে যে এই ছবিগুলো দেখলে তোমাদের কি মনে হয়, তোমাদের কি পদক্ষেপ করতে ইচ্ছে করে, তোমাদেরকে সত্যি পাল্টা দিতে ইচ্ছা করে? কেন তোমরা তো দলটা করো না। দেখুন, রাবণ তার জীবন দশায় বারবার বলতো যে এক অহম না দ্বিতীয় নস্তি, না ভূত না ভবিষ্যৎ, মানে সারা ভূত ভবিষ্যতে আমার মতো শক্তিশালী আর কেউ নেই। তা আমাদের রাজ্যে আমরা মহিলা রাবণকেও দেখেছিলাম যে তারা ভেবেই নিয়েছিল যে এখান থেকে তৃণমূল কংগ্রেস কোনোদিন যাবে না, পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, পাকিস্তান চাঁদে পৌঁছাতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে কোনোদিনই তৃণমূল কংগ্রেস যাবে না এবং বিজেপি আসবে না। এই ঘটনা তো খুব ছোট আপনারা দেখালেন। ত্রিলোচন মাহাতো একজন 18 বছরের ছেলে, তাকে হত্যা করে জামার পিঠে লিখে দেওয়া হয়েছিল, তার একটাই অপরাধ, সে বিজেপি করে। সুতরাং এরকম ভুরি ভুরি অভিযোগ আছে, এরকম আপনাদের 1 ঘন্টা করতেও সেটা দেখিয়ে সম্ভব হবে না। সুতরাং আজকে দেখুন, আজকে তৃণমূল কংগ্রেস যে হত্যালীলা করেছে, যদি এবারের ইলেকশনেও যদি ঘটনাটা উল্টো হতো, তৃণমূল জিততো আর বিজেপি হেরে যেত, তাহলে যে কি হতো, এখানে সজলদা আমরা যারা বসে আছি তারা এখানে বসে থাকতে পারতাম কিনা সেই নিশ্চয়তা কিন্তু দেওয়া প্রশাসনের পক্ষেও সম্ভব হতো না। আজকে যারা নাটক করার চেষ্টা করছেন না যে পোস্ট ভায়োলেন্স নিয়ে, একদম কাকুরগাছি আমাদের পাশের পাড়াতেই অভিজিৎকে হত্যা করেছিল, নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অভিজিৎ ফোন করেছিল, সেই ফোনটা ধরার সাহসও সেদিন আমরা পাইনি। সুতরাং প্রতিহিংসা রাজনীতি তৃণমূল কংগ্রেস করে, কারণ তাদের দেখুন ক্ষমতা দু রকমের হয়, একটা হচ্ছে নিয়ন্ত্রিত, একটা অনিয়ন্ত্রিত। তৃণমূল নিয়ন্ত্রিত ক্ষমতায় বিশ্বাস করে না, বিজেপি করে। আজকে আমাদের প্রেসিডেন্ট বলেছে যে আমরা এই ঘটনা আমাদের শিষ্টাচারের বিরুদ্ধচারণ, আমরা কোনোদিনই কাউকে মেরে ধরে রাজনীতি করি না। দেখুন আপনি আছি, এখানে আমরা 4 জন আছি, সবার রাজনৈতিক মত আলাদা হতেই পারে, আমরা সেটাই বিশ্বাস করি, কিন্তু আমার সাথে একজনের রাজনীতি মিলবে না বলে, মতদর্শের মধ্যে পার্থক্য থাকবে বলে আমি তার সাথে কুস্তি করব, তাকে মেরে ফেলবো, এই ধারণাতে বিজেপি বিশ্বাস করে না, তৃণমূল কংগ্রেসের ধারণা। সজলদা, আমার মনে হয় আপনাদের শুনে ভালো লাগছে যে বিজেপি কর্মীরা এই কথা বলছে, তাতে হয়তো আপনাদের পরিস্থিতি সামাল দিলে কিছুটা সুবিধা হবে। কারণ আমি নিজে দেখেছি, আপনি নিজে বোরানগর এলাকায় বহু যেখানে ভাঙাচোরা হয়েছে আপনি নিজে গিয়ে সামনে এসেছেন, এই ছবিটা আমরা দেখেছি। যাই হোক, আমি এই বিষয়টি নিয়ে যেতে পারছি না, কারণ আমাকে আরেকটা প্রসঙ্গে আসতে হবে। আমি একটা ছবি দেখাবো দর্শকদের, মানে তৃণমূল নেতাদের আচরণ। একটা তো দেখলেন মারধর, তৃণমূলের একজন পূর্ত কর্মাধ্যক্ষ, ঠিক আছে, একজন মানে একদম তৃণমূল স্তরীয় তৃণমূল নেতা, তাদের সম্পত্তির বহর যদি দেখেন আপনারা চোখ ধাঁধিয়ে যাবেন। আজকে দেখুন মন দিয়ে সেই ছবিটা একবার দেখুন, তারপরে আমি অতিথিদের কাছে যাবো এবং আমি কিভাবে সম্ভব। সমস্যাটা হচ্ছে যে একটা স্টেডিয়াম তৈরি হয়েছে বীরভূমে গুমসীমায় তৃণমূল নেতার জমিদারি, সেই স্টেডিয়ামে কি নেই বাপরে বাপ। সেই স্টেডিয়ামে মানে বিশাল স্টেডিয়াম, সেখানে জিম রয়েছে, সুইমিং পুল রয়েছে। দেখুন স্টেডিয়ামের ছবি দেখুন। আমার তো প্রশ্ন যে ঠিক আছে ভালো কথা, একটা স্টেডিয়াম হয়েছে, দেখতে ভালো লাগছে, অত্যাধুনিক জিম, দেখে কার না ভালো লাগবে, নিশ্চয়ই ভালো। তো আমার কথা হচ্ছে হোয়াট ইজ দ্য সোর্স অফ ইনকাম, সূত্রটা কোথায়, অর্থটা কোথা থেকে আসছে? এই যে এত বড় একটা জমি নিয়ে এই যে একটা প্রাসাদোপম একটা কিছু বানিয়ে ফেলা, এই অর্থটা কোথা থেকে আসে, এই বিষয়টা আমার কাছে কিছুতেই ক্লিয়ার হয় না। এই ছবিটা যখন দেখাচ্ছি, আমি এই ছবিটা দেখেছি আরেকবার আমি সন্ময়দার কাছে যাবো এখান থেকে। সন্ময়দা, অ্যাকচুয়ালি অনেকগুলো ইস্যু আজকে আমরা দায় করিয়ে ফেলেছি। তার মধ্যে একটা হচ্ছে বেআইনি নির্মাণ রাখতে দেওয়া হবে না, বুলডোজার চলেছে, আজকেও চলেছে গড়িয়া এলাকায়। আর 2 নম্বর হচ্ছে এই যে বিল্ডিং গুলো তৈরি হয়েছে, এই যে কিছু লোকের টাকা খেয়ে এই যে একটা স্টেডিয়াম তৈরি হয়েছে,
এর বিরুদ্ধে আমরা পদক্ষেপ দেখতে পাবো বা আমরা এক্সপেক্ট করি? আমি একটুখানি অনেকগুলো বিষয় ফিরাদ হাকিম যে কথাগুলো বলছিলেন না, আমি বলছি ফিরাদ হাকিম ওই গাড়ির ভেতর থেকে তোমাদের প্রতিনিধিকে যে কথাটা বলছিলেন, তাতে আমার দুটো ইমপ্রেশন। একটা হচ্ছে হয় তিনি খুব খুশি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 17টা প্রপার্টিকে নোটিশ করা, দ্বিতীয় হতো না হলে তিনি ভয় পাচ্ছেন যে এরপরে আরো আনার হয়ে গেলে হয়তো ফিরাদ হাকিমেরও অনেক করাপশন সামনে বেরিয়ে যাবে। কিন্তু আমার নিজের মনে হয় তিনি মনে মনে খুব খুশি হয়েছেন, কারণ এই কথাটা সজলও এখানে কাউন্সিলর কাম বিধায়ক হয়েছেন, সজল খুব ভালো জানেন। সেটা হচ্ছে একজন চেয়ারম্যানের কাজ শুধু কিন্তু ল মেকার নয়, চেয়ারম্যানের কাজ কিন্তু এক্সিকিউশন পার্টটা কলকাতা কর্পোরেশনটা চলছে এক্সিকিউশন পার্টে। মিথ্যা কথা বলছেন, ফলে তো উনি খুশি হয়েছেন। এখন একটু বিনীতভাবে খুব মিষ্টি করে কথাগুলো বলছেন যে আমি জানি না, জানেন তিনি। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিপদে বলে তার কি খুশি সেটা তিনি বলবেন, কিন্তু কোনোদিন যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষমতা পান, আমার নিজের বিশ্বাস শেষ পর্যন্ত কিন্তু চেতলায় ওই ফিরাদ হাকিমের বাড়ির সামনেই বিজেটা বাঁচবে। এটা বলে আমি বলবো, যেটা দ্বিতীয় পয়েন্ট যেটা বলবো, যে এই প্রফেশনের ব্যাপারটা, কাউন্সিলরশিপের ব্যাপারটা না বাম আমল থেকে তৃণমূল আমলে একটা চেঞ্জ হয়েছে। বাম আমলে অনেক খারাপ সত্ত্বেও একটা নেশা ছিল, একটা প্রফেশন, স্কুলের মাস্টারমশাই, কলেজের ডাক্তার, এরা দেখেছি বিভিন্ন সময় কাউন্সিলর। তৃণমূল আমলটাই না পুরোটাই যেটা সজল বছর রাইটলি পয়েন্ট আউট করছিল, সেটা একটা প্রফেশনে পরিণত করে দিয়েছে। 5 বছরে আমাকে এই টাকা রোজগার, এবং এই টাকা যদি আমি রোজগার করি তাহলে এই টাকাটা আমি আরো 5 বছর রোজগার করতে পারবো যদি আমি এই ভোটে জেতাতে পারি। সেই ভোটটা জেতাতে গেলে তখন আমি আরো লুটপাট করবো, ভোটের দিন লুটপাট করবো। আর ভোটের আগে যেটা আপনারা দেখাচ্ছেন দুর্নীতির টাকায় স্টেডিয়াম, আমি বলছি স্টেডিয়াম থেকে শুরু করে বাজার, ইংলিশ মিডিয়াম স্কুল সবই হচ্ছে, সারা পশ্চিমবঙ্গে এটা ছড়িয়ে গেছে। এবং এরা কখনো ক্ষমতা থেকে যাবে সেটা ভাবতে পারে। ভাই পলাশ যেটা বলছে সে কথাটা ঠিক, যে কোনোদিন ওই পাকিস্তান চাঁদে যেতে পারে এরকম সম্ভাবনা হতে পারে, কিন্তু তৃণমূল ক্ষমতা থেকে যাবে এটা কিন্তু কোনদিন ভাবতে। স্থল কিন্তু এইটা গরু, কয়লা, বালি, পাথর, আমরা শুধু একটা ভাইপোকে টার্গেট করি। কত লক্ষ লক্ষ ভাইপো গ্রাম বাংলায় তৈরি করে রেখেছেন, যারা এই স্টেডিয়াম তৈরি করছে, যারা স্কুল তৈরি করছে, যারা মার্কেট তৈরি করছে। আমি বলছি এরাই ক্ষমতার দিন ইলেকশনে নিয়ন্ত্রণ করতে এবারে